ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু। রাজধানীর বাইরে ৭টি বিভাগীয় কেন্দ্রেও একযোগে নেওয়া হচ্ছে পরীক্ষা। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, অভিযোগ পরিবারের, রাজশাহী মেডিকেলে ভর্তি। খুলনায় শিক্ষার্থী খুনের ঘটনায় মামলা হয়নি, আটকও হয়নি কেউ, এখনো জানা যায়নি হত্যার রহস্য। ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। গুলিবিদ্ধ কৃষকের নাম হাবিল। তার পরিবার জানায়, ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের পাশে জমিতে কাজ করছিলেন হাবিল। এ সময় হঠাৎই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফের সদস্যরা। পরে আহত হাবিলকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। জখম গুরুতর হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। বিজিবি জানায়, বিষয়টি খতিয়ে দেখছেন তারা। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানবো। মোবাইলে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কৃষক আহতের বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। যে ঘটনাটি হচ্ছে, এটি ভোর 5:30টার দিকেই তেলকুপি সীমান্তে, শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটেছে। আমরা কথা বলেছিলাম এই যে গুলিবিদ্ধ হাবিলের ভাবির সাথে, সুলেখা বেগমের সাথে। তিনি যেটি বলছিলেন যে হাবিল সকালবেলা কিন্তু তাদের জমিতে পানি দেওয়ার জন্য গেছিলেন এবং সে কাজ শুরু করেছিলেন। এই মুহূর্তে কিন্তু বিএসএফ এর গুলিতে গুলিবিদ্ধ হন এবং সেখানে গুরুতর আহত হলে তাকে নিয়ে আসা হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে। এখন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পথে রয়েছেন, অ্যাম্বুলেন্সে যাচ্ছিলেন। এরকমই কথা হয়েছে আমার সাথে সুলেখা বেগমের সাথে। আর বিজিবি যেটা বলছিলেন, বিজিবি 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আমাদেরকে জানিয়েছেন যে বিষয়টি তারা শুনেছেন এবং এই বিষয়টি নিয়ে তারা সত্যতা যাচাইয়ের জন্য বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা করছিলেন। তো এর আগেও কিন্তু কয়েকদিন আগেও গত 11 তারিখেও কিন্তু ওই সীমান্তে দুইজন কিন্তু গুলিবিদ্ধ হন। এখন এই অবস্থাটা কিন্তু আমাদের সীমান্তে চাঁপাইনবাবগঞ্জের থমথমে অবস্থা। আপাতত এটুকুই জানা গেছে। শাওন। জুয়েল, ধন্যবাদ আপনাকে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকার হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আটক হয়নি কেউ। শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে অর্ণবকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। নিহত অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মাস্টার্সের ছাত্র। পুলিশ জানায়, রাত 9টার দিকে তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে বসে চা খাচ্ছিলেন। এ সময় 4-5 জন সন্ত্রাসী তাকে কুপিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে 5 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে, তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। অর্ণবের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই। খুলনা থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কি বলছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। তার আগে বলি যে কিছু সময় আগে মর্গের সামনে যিনি হত্যা হয়েছেন অর্ণব কুমার সরকার, তার পরিবারের স্বজনরা আসতে শুরু করেছে। কারণ কাল রাতেও তাদেরকে দেখেছিলাম হাসপাতালের অভ্যন্তরে অবস্থান করতে, এবং সকালবেলা যেহেতু এটি ময়না তদন্ত হবে, সেই তদন্তে কি প্রতিবেদন হয় বা কি জানানো হয় সেগুলো জানার জন্যই তারা কিন্তু এখানে হাজির হয়েছে। আর পুলিশের যে বিষয়টি বলেছেন, পুলিশ এখনো বলেছেন এই হত্যার কোনো রহস্য তারা এখনো উদ্ঘাটন করতে পারেনি, কেনই হত্যা হলো এবং কারোই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটিও তারা কিন্তু বলতে পারেনি।
অর্ণব কুমার সরকারের ছোট কাকা সুকুমার সরকার, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। একটু আসলে কালকে কি ঘটনা ঘটেছিল বা কি জানেন, কি হয়েছে একটু বলবেন যদি আমাকে। অ্যাকচুয়ালি আমি সাধারণত ওখানে স্পটে ছিলাম না, তো আমি গেছিলাম এক জায়গায় যাওয়ার পরে তারপরে হলো আমার একটা ফোন দেয় পলাশ। ফোন দেওয়ার পরে আমি আসি, মানে ছিলাম এক বিয়েতে গেছিলাম, সেখান থেকে আসার পরে দেখি হলো সিটি মেডিকেলে তার লাশ, আর কিছু এই পর্যন্তই তো জানি। আর তা তো আর আগে কি হয়েছে তা তো সঠিক আমার জানার কিছু নেই। আর সে এমন একটি ছেলে, এ ধরনের কাজে লিপ্ত বা এরকম কোনো প্রশ্নই আসে না, লাখে একটা, বোঝানো যাবে না। আমার হলো মানে হার্ট ছিল। আমরা আরেক কাকা আছে তুষার কুমার সরকার, একটু আপনার সঙ্গে কথা বলবো। কাল আপনি কখন খবরটা কিভাবে পেয়েছিলেন? খুলনা মেডিকেলের সামনে থেকে জানাছিলেন প্রবীর কুমার বিশ্বাস। এদিকে চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের ময়না তদন্ত শেষে হস্তান্তর করা হবে পরিবারের কাছে। গতকাল জুমার নামাজ পড়তে যাওয়ার সময় জাহাঙ্গীর আলমকে গুলি করে দুর্বৃত্তরা, এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। গুলিবিদ্ধ হন আরও একজন। নিহত জাহাঙ্গীর আলম চট্টগ্রামের আসাদগঞ্জের শুটকি ব্যবসায়ী। স্বজনদের দাবি চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে শোডাউন করায় যুবলীগের 2 কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 8টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানশা বাজার থেকে ইব্রাহিম খলিল ও গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যার দিকে বানশা বাজারে শোডাউন করে যুবলীগের নেতাকর্মীরা, এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, পরে স্থানীয়দের সহায়তায় 2 জনকে আটক করা হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। সেখানে রয়েছেন সহকর্মী শাকিল হাসান। যাব তার কাছে। শাকিল, পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, পরীক্ষা তো চলছে এবং এই পরীক্ষাটি প্রতি বছরই খুবই প্রতিযোগিতামূলক হয়, কারণ বেশিরভাগ শিক্ষার্থীর অন্যতম আগ্রহ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কলা, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের বিভাগগুলোতে ভর্তি হওয়ার জন্য। এই কারণে তারা একটি চরম লড়াইয়ে অবতীর্ণ হন এবং এই ভর্তি পরীক্ষাগুলোতে কোটা ব্যবস্থা সংস্কার নিয়েই কিন্তু একটি আন্দোলন শুরু হয়েছিল এবং সেটি পরবর্তীতে চাকরির ক্ষেত্রেও প্রযোজ্য হয় এবং সেটি নিয়েও শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। এবং এবছর অর্থাৎ এই শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কলা, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছেন, এদের মধ্যে যারা উত্তীর্ণ হবেন তারা কলা অনুষদের প্রায় 17টি বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে প্রায় 16টি বিভাগ, আর পাশাপাশি আইন অনুষদের ভর্তি হতে পারবেন। এবং এই শিক্ষার্থীরা যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে এই অবতীর্ণ হবেন এবং উত্তীর্ণ হবেন, তারা এই বিভাগগুলোতে ভর্তি হতে পারবেন। এবং এই পরীক্ষার পর উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ভর্তির যে পরবর্তী নিয়মাবলী রয়েছে সেগুলো হচ্ছে পরবর্তীতে বিভাগগুলো আলাদা আলাদাভাবে তাদের সাক্ষাৎকারের জন্য ডাকবে এবং সেখানে তাদের এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট সহ অন্যান্য যে প্রয়োজনীয় ডকুমেন্টস, প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো তারা উপস্থাপন করবেন। তার ভিত্তিতে বিভাগগুলো তাদের নিজ নিজ বিভাগের জন্য একটি তালিকা প্রণয়ন করবেন। এর আগে অবশ্য শিক্ষার্থী তাদের পছন্দ ক্রমও দেবেন এবং সেই ক্রম অনুযায়ী এবং তাদের মেধা তালিকা অনুযায়ী যদি শিক্ষার্থী ওই বিভাগের জন্য উপযুক্ত বিবেচিত হন, সেক্ষেত্রে তারা ভর্তি হতে পারবেন সেই বিভাগটিতে। আর না হলে সেই বিভাগের পছন্দ ক্রম অনুযায়ী তাকে পরবর্তী অপেক্ষমান তালিকায় রাখা হবে এবং সেখান থেকে যদি কোনো শিক্ষার্থী সেই মূল তালিকায় ঢোকার সুযোগ পান, সেক্ষেত্রে তারা সেই বিভাগগুলোতে ভর্তি হতে পারবেন। শাকিল, ধন্যবাদ আপনাকে। লন্ডন ক্লিনিকে 17 দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় শুক্রবার স্থানীয় সময় রাত 9টা নাগাদ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় তাকে। এরপর তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তার মাকে বাসায় নিয়ে যান। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJDM জাহিদ হোসেন জানান, শারীরিক জটিলতার কারণে খালেদা জিয়ার কিডনির ট্রান্সপ্লান্ট
সম্ভব হয়নি। এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন তিনি। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। মা খালেদা জিয়া ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি। সেখানে জুলাই আন্দোলনে হতাহতদের জন্য দোয়া চান তারেক রহমান। ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জেরে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার ইচ্ছার কথা জানান তিনি। ১৯৭১ সালে প্রাণ দেয়া মুক্তিযোদ্ধাদেরও স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিগত স্বৈরাচারী সরকারের আমলে নিহত ও গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের জন্য দোয়া চান তিনি। দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনারা দোয়া করুন। ৫ই আগস্টের পরে ৫ তারিখে যেই রাজনৈতিক পরিবর্তন হয়েছে বাংলাদেশে, তারপরে বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে যেখানে মানুষের অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিকভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে, সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব। চট্টগ্রামে ডিবি পরিচয়ে ডাকাতির সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 11:30টায় নগরীর খুলশী আবাসিক এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভবনের ৮ম তলায় যমুনা অয়েল গ্রুপের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বাসায় হামলা চালায় ডাকাত দল। প্রবেশের চেষ্টা চালালে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ১২ ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একাধিক খেলনা পিস্তল সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধার করা হয় গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয়পত্র। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। রাজধানীর বিজয় সরণিতে ভয়াবহ যানজট নিরসনে জাহাঙ্গীর গেট থেকে আসা পরিবহনের জন্য বিজয় সরণি সিগন্যালের ডানে মোড় বন্ধ করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানবো। এই মুহূর্তে চলে যাচ্ছি বিজয় সরণিতে, রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, বিজয় সরণির ডানে মোড় বন্ধের পর সড়কের যান চলাচল পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন সেটি একটু জানাবেন আমাদের। যেটি গতকাল গত বৃহস্পতিবার ঘোষণা দেওয়া হয়েছিল যে আজকে থেকে বন্ধ করা হবে। তবে সকাল থেকে যেহেতু প্রস্তুতির একটি বিষয় ছিল, সেই প্রস্তুতি নিতে কিছুটা সময় লেগেছে এবং সেই কারণে 10:40 এই সিগন্যালটি বন্ধ করে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও অনেকেই জানেন না যে বিজয় সরণি দিয়ে ডানে মোড় নেওয়া যাবে না, এবং হয়তো তাদের কাছে তথ্যটি পৌঁছায়নি। সেই কারণে এসে বিজয় সরণি মোড়ে এসেই আবার জাহাঙ্গীর গেট থেকে যে গাড়িগুলো বিজয় সরণিতে ডানে মোড় নেওয়ার কথা, সেগুলো এখানে এসে আটকে যাচ্ছে এবং অনেকেই ট্রাফিক পুলিশকে বোঝাতে হচ্ছে বা সদস্যদের তাদেরকে বোঝাতে হচ্ছে যে এভাবে মোড় নেওয়া যাবে না, এবং সেই মোড়টি নিতে হবে মূলত তারও আগে জাহাঙ্গীর গেট পার হয়ে বিজয় সরণির আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে ডান দিকে যে রাস্তাটি চলে গেছে ডানে মোড় নিয়ে, সেই সিগন্যাল দিয়ে পার হতে হবে এবং এছাড়া কোনো সুযোগ নাই। এই যে দেখতে পাচ্ছেন, আপাতত আমাদের সাথে কথা হচ্ছে পুলিশ কর্মকর্তাদের। এখানে তেজগাঁও বিভাগের যিনি উপপুলিশ কমিশনার ট্রাফিক রয়েছেন, তিনি যিনি জানিয়েছেন যে আপাতত তারা পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিটি চালু করেছেন রশি দিয়ে। যদি এতে কোনো সুফল পাওয়া যায় তাহলে এখানে একটি স্থায়ী ব্যবস্থা তারা করবেন। আর যদি যারা জনসাধারণ, বিশেষ করে যারা পরিবহন পরিচালনা করছেন বা পরিবহনে যাতায়াত করেন, তাদের কাছ থেকে যদি কোনো ইতিবাচক সাড়া না পাওয়া যায় তাহলে হয়তো তারা পরবর্তীতে আরও এটাকে কীভাবে উন্নত করা যায় বা আরও কীভাবে আধুনিকায়ন করা যায় সেই বিষয়ে তারা চিন্তা ভাবনা করবেন। আর পাশাপাশি তারা বলছেন যে বিজয় সরণির যে সিগন্যাল, আসলে এই সিগন্যালটি অনেক বড় সিগন্যাল, বড় ক্রসিং, 4-5টি জায়গা থেকে বা 4-5টি রাস্তা থেকে তারা সিগন্যালগুলো ক্রস করতে হয়। সেই কারণে যে পরিমাণ গাড়ির চাপ সেটি যদি কমাতে হয় তাহলে সেখানে বিকল্প ব্যবস্থা, অর্থাৎ যদি একটি উড়াল সড়ক অথবা একটি ইউরোপের মতো যদি এলিভেটেড এক্সপ্রেসের যদি একটি র্যাম্প দিক দিয়ে নামানোর ব্যবস্থা করা যায় তাহলে হয়তো যে অসহনীয় যানজট এখানে তৈরি হয় সেটি কিছুটা লাঘব হবে। রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে।
হামাস ইসরায়েল চুক্তির আওতায় আজ ছাড়া পাওয়ার কথা আরও 4 ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পাবে 200 ফিলিস্তিনি কারাবন্দী। সবকিছু ঠিকঠাক থাকলে গাজায় যুদ্ধবিরতি চুক্তির পর দ্বিতীয় ধাপে বন্দী বিনিময় হবে আজ। স্থানীয় সময় সকাল 10টা থেকে 11টার মধ্যে ছাড়া পাবে বন্দীরা। এই দফায় মুক্তি পেতে যাওয়া জিম্মিদের নাম পরিচয় প্রকাশ করেছে হামাস। তারা সবাই ইসরায়েলি বাহিনীর নারী সেনা। প্যালেস্টিনিয়ান ডিটেইনস কমিশন জানিয়েছে ওফার কারাগার থেকে বের করা হবে ফিলিস্তিনি বন্দীদের। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ডোনাল্ড ট্রাম্প মনোনীত পিট হেগসেথ। শুক্রবার সিনেটে নাটকীয় ভোটাভুটি শেষে নিশ্চিত হয় তার মন্ত্রিত্ব। হেগসেথের পক্ষে ও বিপক্ষে অংশ নেন সমান 50 জন করে সদস্য। পরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভোটে প্রতিরক্ষা মন্ত্রী নির্বাচিত হন সামরিক বাহিনীর সাবেক এই সদস্য। সিনেটের ডেমোক্র্যাট ও স্বতন্ত্র সদস্যরা ছাড়াও 3 রিপাবলিকান প্রতিনিধিও অবস্থান নেন 44 বছর বয়সী হেগসেথের বিপক্ষে। ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দেওয়ার পর থেকেই তৈরি হয়েছে বেশ বিতর্ক। স্ত্রী নির্যাতন সহ বেশ কিছু অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এবার বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট বানাতে যাচ্ছে পাকিস্তান। 5ম প্রজন্মের যুদ্ধবিমান কান তৈরি করবে ইসলামাবাদ। তুরস্কের সাথে হওয়া চুক্তি অনুযায়ী দেশটিতে স্থাপন করা হচ্ছে অত্যাধুনিক এই ফাইটার জেটের কারখানা। এমনটাই বলছে দুদেশের গণমাধ্যম। বলা হচ্ছে চুক্তিটি বাস্তবায়িত হলে প্রতিরক্ষা খাতে ব্যাপকভাবে সক্ষমতা বাড়বে পাকিস্তানের। যুদ্ধবিমানের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তি বলে বিবেচনা করা হয় 5th জেনারেশনের ফাইটার জেটকে। পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে এই প্রযুক্তি, যার মধ্যে অন্যতম তুরস্ক। আঙ্কারার কাছে রয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমানের আদলে তৈরি 5ম প্রজন্মের ফাইটার জেট কান। তুরস্কের সহায়তায় এবার অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানে দুদেশের ইন্ডাস্ট্রিয়াল এক্সপোতে চূড়ান্ত হয় এ সংক্রান্ত চুক্তি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে যা নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। চুক্তির আওতায় পাকিস্তানে স্থাপন করা হবে যৌথ কারখানা, যেখানে তৈরি হবে 5ম প্রজন্মের কান যুদ্ধবিমান। গোপনীয়তার জন্য বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত কান ফাইটার জেট। বলা হয় উচ্চ গতির কারণে খুব সহজেই রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম এটি। মাত্র 20 মিটার দৈর্ঘ্যের আকাশযানটি শব্দের চেয়েও 1.8 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে। সর্বোচ্চ 55,000 ফুট উচ্চতাতেও কার্যকর এটি। কান ফাইটার জেটে বহন করা যায় এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস মিসাইল সহ বেশ কয়েক ধরনের বোমা। 2023 সালে 5ম প্রজন্মের এই স্টেলথ যুদ্ধবিমান বাজারে আনে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। প্রথম ফ্লাইটেই মিলে সফলতা। দাবি করা হয় মার্কিন যুদ্ধবিমান F-35কে টক্কর দিতে সক্ষম কান। তুরস্কের দাবি এই যৌথ প্রকল্প দুদেশের বিমান বাহিনীকে সমৃদ্ধ এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। তুরস্ক ছাড়া শুধুমাত্র যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার কাছে 5ম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ।